আজকে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন স্কুলটা সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। খুব ভালো করে দেখো। এই সেটটা যতগুলো সেট আছে তার মধ্যে সবচেয়ে কঠিনতম সেট, তাই আমার দিক থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি সম্পূর্ণ সলভ করে দেওয়ার। দেখে নাও, রক্তে জলের পরিমাণ 70%, তাই রক্তে জল থাকে 70%। অ্যাসবেস্টোসিস এই রোগটা কোথায় হয়? এটা ফুসফুসে হয়। তারপর দেখো, পৃথিবীতে মিষ্টি জলের মধ্যে ভূপৃষ্ঠে জলের পরিমাণ কত? এটা আমরা 3% বলবো। দেখো, অরণ্যে অণুজীবরা সেটা বিয়োজক হিসাবে কাজ করে। এখানে কোনটা সঠিক বলতে বলেছে? সঠিক অপশান এ হবে, জলজ উদ্ভিদ মূলের সাহায্যে জল শোষণ করে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে এটা হলো সমুদ্রে জলতল বৃদ্ধি, সমুদ্রে জলের লবণের পরিমাণ বৃদ্ধি পায় আর বরফের ভাণ্ডার কমে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে দুটো, এক নম্বর হলো যে গ্রিনহাউসের প্রভাবে বরফের ভাণ্ডার কমে যাবে আর সমুদ্রতলে উচ্চতা বেড়ে যাবে, এই দুটো হবে, সেজন্য আমরা বলবো বি এবং সি। একটি তেলে দ্রবীভূত ভিটামিনের নাম, সেটা আমরা ভিটামিন ডি বলবো। তাহলে তেলে দ্রবীভূত ভিটামিন আমরা কী বলবো? ভিটামিন ডি বলবো। তারপর দেখো, ভূনিম্নস্থ জল হলো, এটা হলো লবণাক্ত প্রকৃতির। এটা কি বলবো? লবণাক্ত প্রকৃতির। তারপরে ভিটামিন এ, এটা হলো রেটিনায় রড কোষ তৈরি করে। তাহলে ভিটামিন এ এটা রেটিনায় রড কোষ তৈরি করে। বাস্তুতন্ত্রে বেশিরভাগ প্রাণীর ভূমিকা হলো খাদক। বাস্তুতন্ত্রে বেশিরভাগ প্রাণীর ভূমিকা হলো খাদক। তাহলে তারপরে দেখো, পাঁচেরটা, মূলদ্রমের ওপরের শক্ত অংশকে আমরা মূলদ্র বলবো। 1 লিটার পানীয় জলে এটা আমরা বলবো 0.1 mg। 1 লিটার পানীয় জলে 0.1 mg এর ফ্লুইড বেশি থাকলে দেহের সমস্যা হবে, দাঁতের সমস্যা হবে। তারপরে ড্যাশ হলো একটি তেজস্ক্রিয় মৌল, এটা আমরা বলবো ইউরেনিয়াম হলো একটি তেজস্ক্রিয় মৌল। তারপর দেখে নাও, ম্যালেরিয়া রোগের জীবাণুর যে মুখ্য পশু, সেটা আমরা কি বলবো? অবশ্যই আমরা বলবো মশা বলবো। একটা স্তম্ভ আছে, খুব ভালো করে দেখে নাও, সেটা হলো বীজত্বক, এটা হলো মূলত্র অঞ্চল তৈরি করে। ভ্রূণ, এটা সুপ্ত অবস্থা। বীজপত্র আমরা বলবো শিশু উদ্ভিদকে পুষ্টি দান করে। তারপরে ভ্রূণমুকুল, এটা হলো বিটপ তন্ত্র সৃষ্টি করে। আর ভ্রূণমূল এটা হলো মূলতন্ত্র গঠন করে। তারপর দেখো, সত্য মিথ্যায় চলে আসছি। পৃথিবীর সমুদ্রতলে 1% দখল করে থাকা প্রবাল প্রাচীর প্রায় 25% সামুদ্রিক প্রাণী আশ্রয়স্থল, এটা মিথ্যা, এটা 0.1%। তারপর দেখো, ইউনিসেফ 1946 সালে 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের অধিবেশনে শিশু এবং মায়েদের কল্যাণের কথা বলেছে, এটা সত্য। তারপর দেখো, টাইফয়েড রোগের জীবাণু আমাদের দেহে দূষিত পানীয় জলের মাধ্যমে সৃষ্টি হয়, এটা মিথ্যা। তারপর দেখো, বালিবাহিত একটি রোগ, তাহলে বালিমাছিবাহিত রোগ, সেটা হলো অঙ্কোসার্কিয়াসিস। বালিমাছিবাহিত একটি রোগ হলো অঙ্কোসার্কিয়াসিসের মিথ্যা। ব্যক্তি বিশেষে বিশেষ কিছু খাবারে অ্যালার্জি থাকার কারণে গা চুলকায়, গায়ে
লাল দাগ হয়, এটা সত্য আমরা বলবো। তারপর দেখো তাপন মূল্য কাকে বলে। তাপন মূল্য বলতে মনে রাখবে যে 1 কেজি কোনো জ্বালানি পোড়ালে যে শক্তি পাওয়া যায় তাকে তাপন মূল্য বলে। তারপর দেখো দুয়েরটা দেখো ডায়াবেটিস কখন হয়, শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে। দেহে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে ডায়াবেটিস হয়। 3 নম্বর দেখো কোন প্রোটিন মানুষের লোহিত কণিকায় কোন প্রোটিন মানুষের লোহিত রক্তকণিকায় থাকে, আমরা এটা বলবো হিমোগ্লোবিন বলবো। কি বলবো? হিমোগ্লোবিন। 4 নম্বর দেখো ক্যালোরিজেনিক খাদ্য কাকে বলে, অর্থাৎ যে সকল খাদ্য গ্রহণ করলে আমাদের শরীরে শক্তি পাওয়া যায় সেগুলিকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন, ক্যালোরিজেনিক খাদ্য। যেমন সেটা শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো হলো ক্যালোরিজেনিক খাদ্য। মূত্রের মাধ্যমে প্রতিদিন আমাদের দেহ থেকে 1.5 থেকে 2 লিটার জল বেরিয়ে যায়। ঢেঁকি ছাটা চালে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, বি কমপ্লেক্স। রেসারপিন পাওয়া যায়, দেখে নাও রেসারপিন সেটা হলো সর্পগন্ধা। দেখে নাও রেসারপিন সর্পগন্ধা, তাহলে আমরা এখানে বলবো সর্পগন্ধা। তারপর দেখো চলে এসো কাটিলেজ ছিঁড়ে যায়, অত্যাধিক কাটিলেজ ছিঁড়ে যায় বেশি পরিশ্রম করলে। তাহলে কাটিলেজ কখন ছিঁড়ে যায়? দৈহিক পরিশ্রম বেশি হলে, অত্যাধিক খেলাধুলা করলে কাটিলেজ ছিঁড়ে যায়। কণা সংক্রমণ, ধুলো সংক্রমণ কাকে বলে, এটা আমরা সহায়িকায় 401 পেজে পাবো। দেখে নাও ধুলো সংক্রমণ, কণা সংক্রমণ। প্রথম দেখে নাও ধুলো সংক্রমণ। হাঁচি কাশির সময়, জোরে কথা বলার সময় রোগীকে নাক বা মুখ দিয়ে ছোট ছোট তরল কণা, কিছু বড় তরল কণা দেহের বাইরে বেরিয়ে আসে। তখন তরল কণাগুলিকে অসংখ্য জীবাণু থাকে, ওই তরল কণাগুলি আকারে বড় হয়, নিজেদের ভারে মাটিতে পড়ে যায়, শুকিয়ে যায়। এই সকল রোগ জীবাণু ধুলোর সঙ্গে মিশে উড়ে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং রোগ জীবাণু বহন করে। ঠিক একইভাবে আমরা বলবো কণা সংক্রমণ। হাঁচি এবং কাশির সময়, কথা বলার সময়, থুতু ফেলার সময় অসংখ্য ছোটো তরল বেরিয়ে আসে, বাতাসে ভাসতে থাকে, সেগুলো জীবাণু হিসেবে থাকে, বাতাসে ভেসে সুস্থ মানুষের নাকে মুখে প্রবেশ করে, সংক্রমণ ঘটায়। তাহলে আমরা 6 এবং 7 খুব ভালো করে লিখে দেবো। তারপরে দেখে নাও এছাড়া আমরা টেক্সট বইয়ে দেখো 275 পেজে পেয়ে যাবো কণা সংক্রমণ, ধুলো সংক্রমণ। তাহলে আমরা টেক্সট বইয়েও ওটা ছাড়াও আমরা টেক্সট বইয়ে কণা সংক্রমণ, ধুলো সংক্রমণ পেয়ে যাবো 275 পেজে। তাহলে এটা আমরা পেয়ে যাবো টেক্সট বইয়ে 275 পেজেও পেয়ে যাব। তারপর দেখো স্থানিক মূল এবং অস্থানিক মূলের পার্থক্য, এটা সহায়িকায় 284। দেখে নাও স্থানিক মূল, অস্থানিক মূল। অর্থাৎ স্থানিক মূল এটা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখা যায়, অস্থানিক মূল একবীজপত্রী উদ্ভিদ দেখা যায়, কিছু কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখা যায়। স্থানিক মূল এটা হলো, এর কাণ্ডটা হলো দৃঢ় এবং শাখা প্রশাখাযুক্ত, আর এটা হলো নরম এবং শাখা প্রশাখাবিহীন, আর মূলত্র মূল্যে থাকে না। তাহলে 3টে পয়েন্ট তোমরা ভালো করে বলে দেবে, স্থানিক অস্থানিক মূলের পার্থক্য হয়ে যাবে। তারপরে দেখো কোন বৈশিষ্ট্য, দেখে নাও কোন বৈশিষ্ট্য ডেঙ্গু রোগের বাহককে চিনব, কোন বৈশিষ্ট্য দেখে ডেঙ্গু রোগের বাহককে চিনব, এটা আমরা পাবো টেক্সট বই 292-এ পাবো। দেখে নাও ডেঙ্গু রোগের বাহককে চিনব, মানে অর্থাৎ ডেঙ্গু মশাকে চিনব। দেখে নাও পেটে এবং পায়ে কালো ডোরা দাগ থাকে, বিশ্রামের সময় সমান্তরালে বসে, ওড়বার সময় কোনো শব্দ উৎপন্ন হয় না, আর দিনের বেলা বের হয়, পরিষ্কার জলে ডিম পাড়ে। এগুলো হলো এডিস মশা বা ডেঙ্গু রোগ সৃষ্টিকারী মশার বৈশিষ্ট্য। তারপর দেখো ড্রপসি কি।
ড্রপসি কি, সর্ষে এবং শিয়াল কাঁটার বীজ কী কী বৈশিষ্ট্য থেকে তুমি আলাদা করবে। ড্রপসি এটা আমরা পাবো টেক্সট বই 305-এ পাবো। ড্রপসি বলতে দেখে নাও, ড্রপসি বলতে ওই সর্ষের সঙ্গে যদি শিয়াল কাঁটা মিশিয়ে দেওয়া হয়, তার যে রোগটা হয় তাকে বলে ড্রপসি। এটা হলো, দেখে নাও শিয়াল কাঁটা বীজ কী করে চিনবে। শিয়াল কাঁটা বীজ অনেকটা সর্ষের মতো, তবে বুঝতে পারছো যে শিয়াল কাঁটা সর্ষের তুলনায় শিয়াল কাঁটা বীজের দাম কম। তাহলে শিয়াল কাঁটা বীজ কিন্তু সর্ষের মতো নয়, দেখতে সর্ষের বীজের মতোই। এটা আমরা টেক্সট বই 305-এ পেয়ে যাব। তারপরে তোমরা দেখে নাও মানসিক সমস্যার 4টি কারণ। এটা টেক্সট বই 268-তে। 1 নম্বর হলো জন্মগত সমস্যা, 2 নম্বর হলো মানসিক চাপ, 3 নম্বর হলো বাড়ির অভ্যন্তরে নানা রকম সমস্যা, 4 নম্বর মানসিক দ্বন্দ্ব, 6 নম্বর এবং নেশা। তারপর দেখো সরল ফল এবং যৌগিক ফল বলতে কী বোঝো। এটা টেক্সট বই 303, সহায়িকা 303। দেখো সরল ফল এবং যৌগিক ফল। সরল ফল দেখে নাও, সরল ফল বলতে যে ফলে একটি বোঁটা থাকে এবং তাতে একটি বীজ থাকে, এবং তাকে আমরা কি বলবো, সরল ফল বলবো। উদাহরণ আমরা আম বলবো। আর যৌগিক ফল আমরা কি বলবো, দেখো যৌগিক ফল বলতে যে ফলে একটি বোঁটা থাকে, তার ওপরে অনেকগুলি অংশ থাকে, আলাদা করা যায় না, এগুলোকে আমরা যৌগিক ফল বলবো। যেমন আমরা বলবো কাঁঠাল, আনারস, ডুমুর, এগুলো হলো যৌগিক ফল। তাহলে সরল ফল এবং যৌগিক ফলের সংজ্ঞা হয়ে গেল, উদাহরণ হয়ে গেল। তারপরে তোমরা চলে এসো, দেখো অ্যানিমিয়া কি, লোহার অভাবে শরীরে যে রোগটা হয় তাকে বলে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। শর্করাজাত খাদ্যে ক্ষুদ্রতম রূপকে আমরা বলবো গ্লুকোজ। ফ্যাট এবং প্রোটিন অতিরিক্ত হলে কি সমস্যা হবে। এটা আমরা টেক্সট বই 151 থেকে 153 পাবো, দেখে নাও। দেখো প্রোটিন যদি বেশি হয়, শরীরে প্রোটিন বেশি হলে বাত, কিডনি স্টোন এগুলো হতে পারে, আর শরীরে লিপিড যদি বেশি হয়, তাহলে দেখো হৃৎপিণ্ড, রক্তনালী, যকৃতে নানা রকম সমস্যা হবে। তাহলে প্রোটিন এবং লিপিড বেশি হলে সমস্যাটা পাওয়া গেল। তারপরে দেখে নাও সমুদ্রের মাছকে যদি পুকুরে এবং পুকুরের মাছকে সমুদ্রে ছাড়া হয়, তাহলে কি ঘটনা ঘটবে। এটা আমরা টেক্সট বই 225-এ পাবো। দেখে নাও পুকুরের বা নদীর মাছ যা নুন রয়েছে পুকুর বা নদীর জলে তার থেকে কম আছে। পুকুরের বা নদীর মাছের দিয়ে যা নুন রয়েছে পুকুর বা নদীর জলে নুন রয়েছে তার থেকে কম। তাহলে এই অবস্থার জন্য মাছগুলো কী হবে, কিশমিশের মতো হয়ে যাবে। দেখে নাও, অর্থাৎ সমুদ্রের মাছের লবণ আছে, তাহলে সমুদ্রের জলে লবণ রয়েছে অনেকটা বেশি, তাহলে এই অবস্থায় মাছ কিশমিশের মতো আকার ধারণ করবে। দেখে নাও এটা, দেখে নাও। তারপর দেখে নাও বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে। 4টি বায়োডাইভার্সিটির নাম বলতে বলছি, এটা অনেকবার হয়েছে, তোমরা টেক্সট বই 236-এ দেখলেই পেয়ে যাবে, আর বলছি না এটা। তারপর যে কোনো খাবারের মাংসের স্বাদ আনতে, এটা মেটানিন ইউরাম মেশাই। যে কোনো খাবারে মাংসের স্বাদ আনতে আমরা মেটানিন ইউরাম মেশাই। ল্যাফেরিজম কি,
এর উপসর্গগুলো কী কী, এটা অনেকবার হয়েছে, মানে খেসার ডালের যে ক্ষতিকারক দিকটা আমরা পড়েছি সেটা হলো টেক্সট বই 306, তোমরা দেখে নেবে। তারপর দেখো আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলছে, এটা টেক্সট বই 197, দেখে নাও। টেক্সট বই দেখে নাও 197-এ তোমরা এটা পেয়ে যাবে। এটা ভালো করে জবাব লিখে দেবে, পয়েন্ট করে দেবে, নাম্বার পেয়ে যাবে। তারপর দেখে নাও মশার মুখ উপাঙ্গের বিভিন্ন অংশগুলি কীভাবে রক্তপানে সাহায্য করে, সেটা আমরা টেক্সট বই 290-এ পাবো। এই ছবিটা আঁকবো, এই ছবিটা এঁকে পয়েন্টিং করে দেবো। তারপরে দেখে নাও খাদ্যজাল খাদ্য শৃঙ্খল কীভাবে সম্পর্কিত, উৎপাদক এবং সর্বোচ্চ খাদ্য স্থির রেখে 4টি খাদ্য শৃঙ্খল খাদ্য জালের রেখাচিত্র অঙ্কন করতে বলছে। দেখে নাও টেক্সট বই 250 থেকে 251, দেখে নাও। দেখো এখানে এটা পড়ে বলে দেবে, আর এই ছকটা তোমরা বলে দেবে, পুরো অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে দেখে নাও পরিবেশ দূষণ, এটা আমরা বলবো সারা বিশ্বে এটা ভারতবর্ষ হলো 21%। তারপর দেখো দূষণ রোধ এবং মৌলের ভারসাম্য, মৃত্তিকা সংরক্ষণ, বিনোদনের জীববৈচিত্র্যের গুরুত্ব, দেখে নাও। এটা আমরা টেক্সট বইয়ে পেয়ে যাব। দেখে নাও জীববৈচিত্র্যের গুরুত্ব, এরকম পয়েন্টগুলো সব বলে দেবো। দেখে নাও একটা পয়েন্ট বৃত্তি সন্দেহ, প্রত্যেকটা পয়েন্ট আমরা বলে দেবো, বলে দিলি। তারপর দেখো ওষুধ শিল্পে, কাঠে, তারপরে বিনোদন ভ্রমণ, এগুলো প্রত্যেকটা পয়েন্ট বলে আমরা ব্যাখ্যা করে দেবো। তাই এটা টেক্সট বই 238 239, তাই টেক্সট বই আমরা 238 আর 239-এ উত্তরগুলো পেয়ে যাব, খুব ভালো করে নেবে। তারপর দেখো ইতর পরাগযোগ স্বপরাগযোগ কাকে বলে, এর সুবিধা, এটা আমরা টেক্সট বই 210-এ পেয়ে যাব, তোমরা দেখে নেবে। তারপর দেখো মেটালিনিওলো এবং অ্যাসপার্টেম, এগুলো কোন কোন খাদ্য থাকে, এটা হলুদ গুঁড়ো, লাড্ডু, এগুলো থাকে। প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে, পরে একটা উদাহরণ দিতে বলছি, এটা আমরা সহায়িকায় 259-এ পাবো। দেখে নাও প্রাকৃতিক খাদ্য, যেসব খাদ্য আমরা প্রকৃতি থেকে পাই, কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই আমরা গ্রহণ করি, তাদেরকে আমরা বলি প্রাকৃতিক খাদ্য। যেমন আম, পেয়ারা। প্রক্রিয়াজাত খাদ্য, যেসব খাদ্য উপাদান প্রকৃতি থেকে পাওয়া গেলেও খাদ্য হিসাবে গ্রহণ করার জন্য নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে আমরা গ্রহণ করি, তাকে বলে প্রক্রিয়াজাত খাদ্য। যেমন আমরা বলবো ভাত, মুড়ি, এগুলো। সংশ্লিষ্ট খাদ্য মানে যেসব খাদ্যে কৃত্রিমভাবে প্রস্তুত হয়, তাদের রং স্বাদ অনেকটাই প্রাকৃতিক খাদ্যের মতোই হয়, তাদের বলবো কী বলবো সংশ্লিষ্ট খাদ্য বলে। যেমন চকলেট বলবো, পেস্ট্রি বলবো, পিৎজা বলবো, এগুলো। তারপরে দেখো ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম, সেটা আমরা বলবো যে মশাটা ছড়ায় তার নাম হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, আর জীবাণুর নাম হলো প্লাজমোডিয়াম ভাইভাক্স, নামটা হলো প্লাজমোডিয়াম ভাইভাক্স। এই রোগ বিস্তারের পদ্ধতি, লক্ষণ, প্রতিরোধ, এগুলো আমার টেক্সট বই 291 থেকে 292 পেজে আছে, তোমরা দেখে নেবে, অনেকবার হয়েছে, দেখে নেবে, দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো ভৌতবিজ্ঞান পোর্শনে চলে এসো। বরফ গলনের লিন তাপ, দেখো বরফ গলনের লিন তাপ অপেক্ষা বাষ্পীয় লিন তাপ বেশি হয় কেন, কারণ এখানে দেখো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, আর বাষ্পীয় লিন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে মানে 1 গ্রাম বরফকে গলাতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন, এখানে 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন, সেই জন্য তাপটা বেশি হচ্ছে। এই অঙ্কটাও কীভাবে ভাবে দেখে নাও।
এই অঙ্কটা দেখে নাও কীভাবে হবে, দেখে নাও। দেখে নাও, প্রথমে H1 সমান ml করা হয়েছে, H1 সমান ml, মান বার করেছি, H2 সমান mst, মানগুলো বসিয়ে দিয়েছি, H3 সমান ml। এখানে দেখো যখন বরফ ছিল তাহলে বরফ থেকে 0 তাপমাত্রায়, বরফ থেকে 0 তাপমাত্রায় জলে পরিণত হয়েছে, এটা হলো 100 তাপমাত্রায় ফুটেছে, আর এটা হলো সেটা বাষ্পে পরিণত। এই বাষ্প থেকে আমি পুরো বরফে নিয়ে যাচ্ছি, তাহলে নিয়ে গেলে কত তাপ লাগবে, তাপের পরিমাণ হলো 72,000 ক্যালোরি তাপ লাগবে। যদি এই তাপটা দেয়া হয় তাহলে কি হবে, তাহলে সম্পূর্ণ ওই বাষ্পটা জমে বরফে পরিণত হবে। কিন্তু এখানে দেখা যায় আমার দিচ্ছে কত, 64,800, তাহলে অনেকটা কম, তাহলে সেই জন্য কিছু জল থাকবে আর অনেকটা বরফটা জমে যাবে। তাহলে সব জল জমবে না, কিছু জল এবং কিছু বরফ থাকবে, তাহলে এটাই হলো ফলাফল। তারপরে 1 জুল সমান 1/4.2 ক্যালোরি, 1/4.2 ক্যালোরি। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে, এরকম টেক্সট বই 13 পেজে অনেকবার হয়েছে, দেখে নেবে, বহুবার বলেছি, ব্যাখ্যা করেছি। তারপরে তাপের প্রভাবে সমভর অপেক্ষা দুধের উষ্ণতা বেশি বৃদ্ধি হয় কেন, তাহলে মনে রাখবে দুধের আপেক্ষিক তাপ কম, জলের আপেক্ষিক তাপ বেশি, দুধের আপেক্ষিক তাপ কম হওয়ার জন্যে খুব তাড়াতাড়ি উষ্ণতা বৃদ্ধি ঘটে। তারপর দেখো ঘড়ির ডায়ালের সংখ্যার বদলে দাগ আছে, এখানে বলা আছে কটা, 4:35 আছে, প্রকৃত সময় কত দেখে নাও। মনে রাখবে সবসময় 12টা থেকে বিয়োগ করতে হবে, দেখো 12টা থেকে বিয়োগ করে দেখো 7:25, আসল সময় কত, প্রকৃত সময় হলো 7:25, যদি তাহলে প্রকৃত সময় কত হবে, 7:25 হবে। এবারে তুমি এটা যদি 7:25 সকাল হতে পারে, কারণ ওখানে নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ নেই, 7:25 সকালে, 7:25 রাত্রি হতে পারে, কারণ এখানে দেখো কোনো নির্দিষ্ট কখন আমার সময়টা উল্লেখ নেই, 4:35 বলা আছে, তাহলে 4:35 মানে ভোর 4, মানে তাহলে অ্যান্সারটা হবে 7:25, মনে রাখবে। তারপর দেখে নাও নিয়মিত বিক্ষিপ্ত পার্থক্য, এটা টেক্সট বই 28 পেজে। দেখে নাও, নিয়মিত প্রতিফলন, যখন কোনো মসৃণ তলে প্রতিফলন ঘটে তাকে নিয়মিত প্রতিফলন, আর অমসৃণ তলে যখন প্রতিফলন ঘটে তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। নিয়মিত প্রতিফলনে আয়নার প্রতিফলন, চকচকে স্টিলের মসৃণ বাটির প্রতিফলন, আর বিক্ষিপ্ত প্রতিফলন বলতে গাছ, মাটি, ঘরের দেয়ালে যে প্রতিফলন ঘটবে সেটা হলো বিক্ষিপ্ত প্রতিফলন। তারপর খুব ভালো করে দেখে নাও, খুব মন দিয়ে দেখে নাও, বর্ণালী কাকে বলে। বর্ণালী, এটা আমরা টেক্সট বইয়ে 35 পেজে পেয়ে যাব। শূন্যস্থানে বর্ণালী সৃষ্টি হয় না কেন, কারণ শূন্যস্থানে প্রত্যেক আলোর বেগ সমান হয়, প্রত্যেক আলোর বেগ সমান হয় বলে বর্ণালী হয় না। আর দেখো অদৃশ্য আলো দুটো ক্ষতিকর প্রভাব, এটা দেখে নেবে টেক্সট বই 36-এ। এটা চোখের রেটিনার ক্ষতি হয়, আর একটা হলো যে ত্বকে ক্যান্সার হতে পারে। তারপর দেখে নাও নীল মেরু এবং লাল মেরু কাকে বলে, এটা টেক্সট বই 46-এ। টেক্সট বই 46 দেখো উত্তর চুম্বকের উত্তর মেরু বলে আমরা যে প্রান্তকে নির্দেশ করি তাকে উত্তর সন্ধানী মেরু, আর অপরটি দক্ষিণ সন্ধানী মেরু, এদেরকে উত্তর মেরু বা দক্ষিণ মেরু বলি। তারপরে দেখে নাও ম্যাগনেটাইট আছে এমন দুটো পানির নাম, এটা আমরা টেক্সট বই 48 পেজে পাবো। দেখো ম্যাগনেটাইট আছে, আমরা বলবো পায়রাতে পাওয়া যাবে, এক হলো পায়রা, দুই হলো শামুক, মৌমাছি, এদের দিয়ে পাওয়া যাবে, তাহলে পায়রা, শামুক, মৌমাছি এদের দিয়ে পাওয়া যাবে। তারপরে দেখো লোডস্টোন মানে ওই প্রাকৃতিক চুম্বককে এক কথায় লোডস্টোন বলা হয়, এটা আমরা পাবো। কি গো, ফোন ধরেই নে, ফোন 3বার করেছি, ফোন ধরেই নে।
লোডস্টোন কাকে বলে? তাহলে প্রাকৃতিক চুম্বককে আমরা কি বলবো? লোডস্টোন বলবো। চৌম্বক মধ্যতল কাকে বলে? চৌম্বক মধ্যতল মানে পৃথিবী। তাহলে চৌম্বক মধ্যতল বলতে মানে চৌম্বকের মধ্যতল, চৌম্বক যে তলে থাকবে সেই তল, আর পৃথিবীর যে তলে থাকবে সেই তল, তার মধ্যবর্তী কি বলে? চৌম্বক মধ্যতল। এটিএমের ফুল ফর্ম আমরা টেক্সট বই 47 পেজে পাবো, সেটা হলো অটোমেটেড টেলার মেশিন। তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় দেখে নাও। এক নম্বর হলো কুণ্ডলী পাক সংখ্যা বৃদ্ধি করলে, 2 নম্বর হলো তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে কুণ্ডলী পাক সংখ্যা বৃদ্ধি করলে, নাম্বার 2 হলো তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে। তারপর দেখে নাও এই অঙ্কটা আছে, একটি মোটর গাড়ি তার মোট যাত্রাপথের 1/3 অংশ যায় 10 কিমি/আওয়ার বেগে, দ্বিতীয় 1/3 অংশ যায় 20 কিমি/আওয়ার বেগে, বাকি 1/3 অংশ যায় 60 কিমি/আওয়ার বেগে। তাহলে এর গড় দ্রুতি কী হবে দেখে নাও। ধরে নিচ্ছি মোট দূরত্ব এক্স, তাহলে এক্স বাই এটা হলো দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই মানে সময়, তাহলে x/3/10 প্লাস x/3/20 প্লাস x/3/30। দেখো এটা ক্যালকুলেশন করেছি, করে দেখো উত্তর পেয়ে গেছি। দেখো এখানে 10 কমন নিয়েছি, তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1/6, দেখো করে দেখো উত্তর 18 পেয়ে গেছি। তাহলে গড় দ্রুতি পেয়ে গেলাম 18, তাহলে গড় দ্রুতি আমি পেয়ে গেলাম 18 পেয়ে গেলাম, 18 কিমি/আওয়ার। স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? গাড়ির গতিবেগ মাপা হয়। নিউটনের তৃতীয় সূত্র বলতে পেরেছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আর একটা অঙ্ক দেখো, 1 কুইন্টাল একটি বস্তুর উপর 1000 ডাইন বল কাজ করছে, বস্তু ত্বরণ করতে হবে দেখে নাও। 1 কুইন্টাল মানে 1 ইন্টু 100 কেজি, সেই কেজিটাকে গ্রামে চেঞ্জ করার জন্য 1000 দিয়ে গুণ করেছি, তাহলে কত হলো 100 ইন্টু 1000 গ্রাম। এফ সমান এম, এটা মান দেখো 1000 দেওয়া আছে, বলের মান দেখো 1000 নিউটন, 1000 ডাইন বল আছে, এফ সমান এম এ করেছি, মানটা বলছি এর মানকে 1/100 মানে 0.01, অর্থাৎ ত্বরণ হবে 0.01, আমরা বলবো সেমি/সেকেন্ড স্কোয়ার, কারণ এখানে সিজিএসে করা হয়েছে, এককটা আমরা বলবো সেমি/সেকেন্ড স্কোয়ার। দেখো নাও, চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটা টেক্সট বই 128 পেজে পাবো, এটা সইকে আমরা 128 পেজে পাবো। দেখে নাও, গতিশীল বাসে যাত্রীরা বাসের মধ্যে গতিশীল ছিল, হঠাৎ ব্রেক কষলে যাত্রীদের বেগ কমে, কারণ বাসে সংলগ্ন ছিল, কিন্তু যাত্রীদের শরীর ঊর্ধ্বাংশ ওপরের অংশ গতিজাড্য বজায় রাখতে চায়, তাই সামনের দিকে ঝুঁকে পড়ে। তারপর দেখে নাও, 100 ডাইন বল প্রয়োগ করার ফলে বস্তুর বলের অভিমুখে 6 মিটার সরণ ঘটল, তাহলে সিজিএস পদ্ধতি কার্যকর হবে দেখে নাও। তাহলে বলের মান 100 ডাইন, সরণ 6 মিটার, 6 ইন্টু 100 মানে 600 সেন্টিমিটার, আমরা এই ডব্লিউ সমান এফএস, তাহলে এফ এর মান এস এর মান বসিয়ে দেখো বলা আছে 6 ইন্টু 10⁴, কারণ 1 2 3 4, তাহলে 6 ইন্টু 10⁴ আর্গ হয়ে যাবে, তাহলে কৃতকার্যের মান হয়ে গেল 6 ইন্টু 10⁴ আর্গ। তারপরে দেখো কার্যহীন বল কাকে বলে? কার্যহীন বল বলতে যখন প্রযুক্ত বল এবং সরণ পরস্পর সমকোণে থাকবে, তখন প্রযুক্ত বল কোনো কাজ করবে না, সেই কার্যকেই আমরা বলবো কার্যহীন বল, যেমন অভিকেন্দ্র বল, অভিকর্ষ বল কার্যহীন বল। টর্চের মধ্যে থাকা সেলকে ড্যাশ ও ড্যাশ সেল বলে, এটা আমরা টেক্সট বই 49-এ।
টর্চের মধ্যে থাকা সেলকে আমরা কি বলবো, প্রাইমারি সেল বা ডিসপোজেবল প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল বলে। তারপরে দেখে নাও দুটি সেল, দুটি বাল্ব এবং একটি সুইচের বর্তন চিত্র আঁকতে বলছে, দেখে নাও। দেখে নাও দুটি সেল আঁকবে, এখানে 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 দেখে নেবে এই একটা দুটো বন্ধ করে দেবে। তাহলে এখানে দেখো এই ছবিটা আঁকবে, একে এখানে CDF বলেছে, এই দুটো তোমরা অফ করে দেবে, ছবিটা একই হবে, শুধু ERF তোমরা আঁকবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এটা আগে হয়েছিল, তাই নতুন করে আঁকছি না, তাহলে বোঝা গেল। তাহলে এই ERF বাদ দিয়ে ছবিটা সব আঁকবে, উত্তর হয়ে যাবে। তারপরে দেখো ফিউজ তার কি, ফিউজ তার হলো এমন এক ধরনের তার যেটা কোনো কারণে ঘরের মধ্যে অতিরিক্ত কারেন্ট চলে এলে সেই মূল বর্তনীটা বন্ধ করে দেয়, মানে ঘরের মধ্যে নতুন করে কারেন্ট যাতে প্রবেশ না করে সে ব্যবস্থা গ্রহণ করে। ফিউজ তার হলো এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে দামি ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো অতিরিক্ত প্রভাবের হাত থেকে রক্ষা করা হয়। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট সংকেত হলো NH4 বেরিয়াম ক্লোরাইড BaCl2, সিনবার বলতে পারছি না, একটা সাইন হতে পারে। তার স্ট্যানিক ক্লোরাইড SnCl4, স্লোরা KNO3, হর্ন সিলভার মানে AgCl বলবো। তারপর দেখো অ্যাসিড ও ক্ষারের তিনটে পার্থক্য, এটা তোমরা টেক্সট বই 113 পেজে পেয়ে যাবে। পিমলের হুলে দেখো যে অ্যাসিড থাকে তার সাথে তোমরা কীভাবে আয়নিত হয়, টেক্সট বই 112 দেখো পেয়ে যাবে। টেক্সট বই 112 দেখো ফর্মুলা দেখো H+, HC=, তারপর দেখো পিএইচ বলতে কি বোঝায়, রক্তের পিএইচ কত। দেখো পিএইচ হলো এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে কোনো দ্রবণের প্রকৃতি নির্ণয় করা হয়। যদি 7 হয় তাহলে দ্রবণটা প্রসম, 7-এর বেশি হলে তাহলে দ্রবণটা আমলি, 7-এর বেশি হলে দ্রবণটা ক্ষারীয়, 7-এর কম হলে দ্রবণটা আমলি। এখানে রক্তের পিএইচ দেখো আমরা পাবো 7.35 থেকে 7.45। তা রক্তের পিএইচ কত, রক্তের পিএইচ আমরা বলবো 7.35 থেকে 7.45। ক্যালসিয়াম ট্যাবলেটে থাকে ক্যালসিয়াম কার্বনেট। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, কী থাকে, হিমোগ্লোবিন। মানুষের দেহে কোন মৌল ওজন। তারপর দেখো সিমেন্ট কী দিয়ে তৈরি, 140 পেজ আমরা পেয়ে যাব, দেখলেই হয়ে যাবে। তারপর দেখো সিমেন্ট কী দিয়ে তৈরি, দেখো 140 পেজে। সিমেন্ট ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড এবং সিলিকেট জাতীয় যৌগ মিশে থাকে, তাহলে বোঝা গেল। এর সঙ্গে কিছু জিপসাম চূর্ণ থাকে। এবার দেখো এরপর দেখো বলা আছে কাঁচে নীল বর্ণের জন্য কী রঙ মেশানো হয়, দেখে নাও ছকটা। হলুদ বর্ণের জন্য আয়রন অক্সাইড, নীল বর্ণের জন্য কোবাল্ট অক্সাইড, আর সবুজ বর্ণের জন্য ক্রোমিয়াম অক্সাইড। এটা টেক্সট বই 141 পেজে, এটা টেক্সট বই আমরা বলবো 141-এ পাবো। তারপর দেখো ডিডিটির পুরো নাম দেখে নাও, ডাইক্লোরো ডাইমিথাইন টাইক্লোরোইথেন। তারপর দেখো মানুষের দেহে যদি ক্যাডমিয়াম ধাতুর কুপ্রভাব, তাহলে ক্যাডমিয়াম ধাতুর কুপ্রভাব মানে শরীরে গেলে তাহলে বৃক্ক পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়, বৃক্ক পাকস্থলী নষ্ট হয়ে যায়। এটি কীটনাশকের নাম আমরা বলবো
অল্ড্রিন হলো একটা কীটনাশকের নাম। একটা কীটনাশকের নাম আমরা কী বলবো? অল্ড্রিন বলবো। তারপর কেটে গেলে ডাক্তারবাবুরা কী দেয়? অ্যান্টিসেপটিক দেয়, অ্যান্টিসেপটিক। এটি জৈব সারের নাম আমরা গোবর সার বলবো বা ইউরিয়া বলবো। থার্মোসেটিং পলিমার, এটা আমরা টেক্সট বই 134 পেজে অনেকবার হয়েছে, দেখলেই বুঝতে পারবে। পিটিএফই, পিটিএফই দেখে নাও, এটা ফুল ফর্ম পলিটেট্রাফ্লুরোইথেন, পলিটেট্রাফ্লুরোইথেন। তারপর দেখো খাদ্য লবণের মধ্যে কি মেশানো থাকে? KiO3, এই যৌগটা থাকে, KiO3 যৌগ থাকে। হাড়ে ক্যালসিয়াম জমা হওয়ার জন্য ভিটামিন ডি প্রয়োজন, ভিটামিন ডি। তারপর দেখো শরীরের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন প্রদানের জন্য সেটা Na+ মানে সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন দরকার। সামুদ্রিক দেখে নাও, সামুদ্রিক লবণে পটাশিয়ামের যৌগের নাম হলো KiO3। ফটকিরির মধ্যে 12 অণু জল থাকে। কত অণু জল থাকে? 12 অণু জল থাকে। সাবানের মধ্যে কোন কোন ধাতু থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। তারপর দেখো কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলে চুরির ব্যবধান দেখায়? সেলসিয়াস স্কেলের পার্ট যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ফারেনহাইট স্কেলের পার্ট কত? 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা হলো, তাহলে এখানে কত হবে? তাহলে যখন পার্টটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন এর পার্ট কত হবে? 40 প্লাস 32, তাহলে কত হবে? 72 ডিগ্রি হবে। তাহলে দেখা যাচ্ছে 72 ডিগ্রি ফারেনহাইট হবে। তাহলে আজকে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।